হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর ইতিহাস, অতীত ও ঐতিহ্য। তো সূচিপত্রতে আজকে যেটি সলভ করব সেটি হলো 4 নম্বর অধ্যায়, দিল্লি সুলতানি, তুর্কো আফগান শাসন। এই অধ্যায়ের যে অনুশীলন প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলন প্রশ্ন ছোট বড় যেগুলো রয়েছে আমি আজকে সলভ করব এই ভিডিওতে। আর এর আগের ভিডিওতে 1-এর দাগে ইউটিউবে দেওয়া রয়েছে, 2-এর দাগে রয়েছে, 3-এর দাগে সব ইউটিউবে দেওয়া রয়েছে। তো সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই অনুশীলনের প্রশ্নতে 1-এর দাগে নিচের নামগুলোর মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। কয়ের দাগে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এটি উত্তরটি হবে ইবন বতুতা। খ তাবরহিন্দ, সুনাম, সামানা, ঝিলাম। এটি উত্তর এটি হবে ঝিলাম। গ খরাজ, খামোশ, জিজিয়া, আমির, জাকাত। এটি হবে আমির। ঘ আহমেদনগর, বিজাপুর, গোলকন্ডা, পাঞ্জাব, বিদর। এটি হবে পাঞ্জাব। উ বারবসা, মামুদ গাওয়ান, পেজ, নুনিজ। এটি হবে মাহমুদ গাওয়ান। 2-এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো খলিফা, প্রথমে রয়েছে খলিফা, এটির উত্তর হবে দুর্বাস। বলবন, এটি হবে তুর্কান ই চিহলগানি। খলজি বিপ্লব, এটি হবে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। তারপর রয়েছে রুমি কৌশল, এটি হবে বাবর। রাজা গণেশ হবে বাংলা। 3-এর দাগে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। কয়ের দাগে দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? ইসলাম ধর্ম অনুসারে প্রধান শাসক একজনই, তা হলেন খলিফা। ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক খলিফা। তিনি মুসলমানদের ধর্মগুরু বটে। ফলে দিল্লির সুলতানির উপরেও খলিফারই অধিকার ছিল। যেহেতু মুসলিম সম্প্রদায় এক বিশাল অঞ্চল শাসন করতেন, একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না। তাই খলিফার অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন। ভারতবর্ষের মুসলিম শাসনগণ সুলতান নামে পরিচিত ছিলেন। এমনিতে সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতেন তা নয়, তবে মাঝে মধ্যে কে সুলতান হবে এই নিয়ে গোলমাল লেগে যেত। তখন কে প্রকৃত সুলতান হবেন তা নিয়ে খলিফাদের অনুমোদন দরকার হতো। খলিফার অনুমোদনের একটা সম্মান ছিল, তা বাকিরা নাকচ করতে পারতেন না। খ সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? ইলতুৎমিশ যখন দিল্লির সুলতান হন তখন তার সামনে 3টি সমস্যা দেখা দেয়। এগুলি হলো: 1. সাম্রাজ্যের মধ্যে যারা তাকে মানতে চাইছিলেন না, অর্থাৎ বিদ্রোহী শক্তিগুলোকে কিভাবে তিনি দমন করতে পারবেন। 2. সেই সময়ের মধ্যে এশিয়া দুর্ধর্ষ মঙ্গল শক্তি ছিল একটা বড় আতঙ্ক। সব দেশের সব রাজশক্তির কাছে তিনি কিভাবে এই মঙ্গল শক্তিকে মোকাবিলা করবেন তা ছিল ইলতুৎমিশের কাছে একটা বড় সমস্যা। 3. কিভাবে সুলতানিকে একটা রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারবে। গয়ের দাগে প্রশ্ন: কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল তার বিরোধী? ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। ইলতুৎমিশের এক ছেলে অল্প কিছুদিনের জন্য শাসক হলেও শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুৎমিশের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন। রাজিয়ার সুলতান হওয়া নিয়ে সমর্থন ছিল সেনাবাহিনী
অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের। তাঁর বিরুদ্ধে ছিলেন তুর্কি অভিজাতরা। এছাড়া উলেমা এবং রাজপুত শক্তিও তাঁর শাসনের বিরোধী ছিলেন। ঘয়ের দাগে আলাউদ্দিন খলজি কীভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেন? আলাউদ্দিন খলজির সময়ে দিল্লি দুবার মোগলদের হাতে আক্রান্ত হয়। সুলতান আলাউদ্দিন খলজি এই বিরাট এক সৈন্যবাহিনী গড়ে তোলেন মঙ্গলদের প্রতিরোধ করার জন্য। সৈনিকদের থাকবার জন্য সিরি নামে এক নতুন শহর তৈরি করা হয়। সেনাবাহিনীকে রসদ জোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের ওপর বেশি হারে কর চাপানো হয়। দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ ও মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে আলাউদ্দিন মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন। দাগে ইলিয়াস শাহী এক হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তর, ইলিয়াস শাহী এবং হোসেন শাহীর আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়েছিল। এই সময়ে বাংলাভাষী সাহিত্য, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন হয়। হোসেন শাহের আমলে বাংলার লেখালেখির চর্চা বাড়ে। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্য ধর্মমত বিষয়েও উদার। সুলতানদের ধর্মীয় উদারতা বাংলায় সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল। এই সময়ে বাংলার শ্রীচৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়। 4 দাগে বিশদে 100-120টি শব্দের উত্তর দাও। ক 4-2 মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তাঁর সেনাপতি মালিক কাফুর। আলাউদ্দিন খলজির সৈন্যদল সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে 1305 খ্রিস্টাব্দের মান্ডু জয় করে। তারপর 1311 খ্রিস্টাব্দে দেবগিরি অধিকার করে। ওই বছরে আলাউদ্দিন খলজি ওয়ারঙ্গল জয় করেন। এরপর একে একে হয়সল ও কাকতীয় দখল করেন। তারপর তার দখলে আসেন দ্বার সমুদ্র। এরপর তার সৈন্যদল জয় করে তাঞ্জোর, সবশেষে মাদুরাই এবং পাণ্ড্য জয় করে। আলাউদ্দিন তাঁর দাক্ষিণাত্যের অভিযান শেষ করেন এবং ভারত মহাসাগরের সীমানা অবধি তার রাজ্য বিস্তৃত হয়। ক্ষয়ের দাগের প্রশ্ন, দিল্লির সুলতানদের সঙ্গে তাঁদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। দিল্লির সুলতানদের সাথে তাদের অভিজাতদের সম্পর্ক ছিল অম্ল মধুর। দিল্লির মসনদে বসার জন্য মুসলিম শাসকদের অভিজাতদের সমর্থন প্রয়োজন ছিল। অভিজাতরা সমর্থন জানালে সিংহাসন দখল করা ছিল সহজ, কিন্তু অভিজাতরা যদি বিরুদ্ধে থাকতেন তাহলে শাসনকার্য চালানো সহজ হতো না এবং বেশিরভাগ ক্ষেত্রে সিংহাসন থেকে বিতাড়িত হতো। এভাবেই জনসাধারণ এবং সৈন্যবাহিনীর সমর্থন থাকা সত্ত্বেও শুধুমাত্র অভিজাতদের অসহযোগিতার জন্য সুলতান রাজিয়াকে শুধু সিংহাসনে নয়, তাকে প্রাণ পর্যন্ত ত্যাগ করতে হয়েছিল। অনেক সময় দেখা গেছে অভিজাতরা বিদ্রোহ করে আগের সুলতানের বংশধরকে সরিয়ে দিয়ে নিজেই শাসক হয়ে বসেছে। ত্রয়োদশ শতকে দিল্লির সুলতানি এমন ঘটনা একাধিকার ঘটেছে, যেমন ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে গিয়াসউদ্দিন বলবন নামে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। শেষ অবধি 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। গয়ের দাগে প্রশ্ন, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লির সুলতান সাম্রাজ্যের সীমানা ক্রমশ বৃদ্ধি করেছিল। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটা প্রদেশের মতো ধারে নেওয়া হলো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। মধ্য এশিয়ার ইসলামী সাম্রাজ্য সামরিক অভিজাতদের ইকতা দেওয়া হতো। এই ইকতাগুলি নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হতো। নবম শতকে এই ব্যবস্থা উৎপত্তি হয়। রাজকোষে তার যথেষ্ট পরিমাণে রাজস্ব জমা পড়ছিল না। এদিকে যুদ্ধ করেও তেমন ধন সম্পদ পাওয়া যাচ্ছিল না। তাই সামরিক নেতাদের বেতনের বদলে ইকতা দেয়া হতে থাকে। একাদশ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যের ইকতা ব্যবস্থা প্রচলন লক্ষ্য করা যায়। এই সময়ে সাম্রাজ্যের প্রায় অর্ধেক অংশ ইকতা হিসেবে ভাগ করা হয়।
কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে যায়। ঘয়ের দাগে আলাউদ্দিন খলজির সময় দিল্লির রাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খলজি কতকগুলো অর্থনৈতিক সংস্কার করেন। আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। বাজার দর তদারকির জন্য শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামে রাজকর্মচারী নিয়োগ করেন। সুলতানের ঠিক করে দেওয়ার দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়া ব্যবস্থা ছিল। আলাউদ্দিন রেশন ব্যবস্থার প্রবর্তন করেন। প্রয়োজনের সময়ে প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হতো। আলাউদ্দিনের এই ব্যবস্থা একদমই সঠিক। তৎকালীন যুগে কোনো সুলতানের পক্ষে এই ধরনের প্রয়োজনীয় সিদ্ধান্ত আশা করা যায় না। বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার যুক্তি দাও। আমার মতে বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে একটি ধর্মীয় লড়াই বলা চলে না। কারণ হিসেব বলা যেতে পারে বিজয়নগর ও বাহমনি রাজ্য দুটি প্রথম থেকেই একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল। এই প্রতিদ্বন্দ্বিতা থেকে একটানা লড়াইয়ের উদ্ভব হয়। প্রধানত রাজনৈতিক, সামরিক ও বাণিজ্যিক অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এই লড়াই হয়েছিল। এখানে কোনো ধর্মীয় সংঘাত ছিল না। দুই অঞ্চলের শাসকরাই নিজেদের উপাধি নিতেন সুলতান ও যা একটি মুসলিম উপাধি। দিল্লির সুলতানদের অনেক আদব কায়দা তারা মেনে চলতেন। যদি তারা মুসলিম বিদেশি হতেন তবে তারা তা কখনোই করতেন না। এছাড়া বিজয়নগরের শাসকরা নিজেদের বলতেন হিন্দু রায়দের মধ্যে সুলতান। রাজা দ্বিতীয় দেবরায় নিজের বাহিনীদের মধ্যে তুর্কি যুদ্ধ পদ্ধতি আমদানি করেন। তাঁর আমলে উত্তর ও দক্ষিণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ছিল। এর থেকে বোঝা যায় দুটি শক্তির মধ্যে যে সংঘর্ষ তার নিছক রাজনৈতিক ও অর্থনৈতিক ধর্মের কোনো স্থান যেখানে ছিল না। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করলাম এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ গাইস।